বিদেশ ভ্রমণ একটি আপনার আভিজাত্য, মানে দেখানো যে আপনি আপনার আর্থিক অবস্থা কত উন্নত এবং একটা উঁচু মাত্রা যোগ করা নিজের জীবনযাপনে। বিদেশ ভ্রমণে দেখার কি আছে? আমি লন্ডনে গিয়ে বাকিংহাম প্যালেসে ছবি তুলছি, ফ্রান্সে আইফেল টাওয়ারে গিয়ে ছবি তুলছি। তো এই বা লুভর মিউজিয়াম বা লন্ডন মিউজিয়াম বেড়াতে গেলাম, তার ছবি তুললাম। এইগুলো কি এই প্রচুর ব্যয় করে পরিশ্রম করে যাওয়ার কোনো যুক্তি আছে? এই এই যে কাঠামোগুলো, প্রাচীন স্থাপত্য ইত্যাদি, যদি সেটা বলতে হয় তাহলে ভারতে সবচেয়ে বেশি প্রাচীন স্থাপত্য আছে। এই প্রাচীন বৌদ্ধ যে স্থাপত্যগুলো আছে, বা আমাদের খাজুরাহ টেম্পল বা অজন্তা এলোরা বা আগ্রা তো আছেই। মানে ছবি তোলার জন্য ঐতিহাসিক জায়গা ভারতে সীমা পরিসীমা নেই। বিজয়গড়, হাম্পি, এরকম মহীশূর। তো আমরা বিদেশে ওই টাকা খরচ করে ব্যয় করে যাচ্ছি এটা, এবং ছবিগুলো পোস্ট করছি, সবাই দেখছে ফেসবুকে, বাহ সত্যি এদের একটা স্ট্যাটাস আছে, যেমন গাড়ি রাখা একটা স্ট্যাটাস, সেই রকমের আর কি। তা আমরা যারা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, এটা আমরা করি। অথচ এমন নয় যে আমাদের দেশে বেড়ানোর জায়গা নেই। বেড়ানোর সবচেয়ে যদি জায়গা হয় তাহলে হচ্ছে, আমি মনে করি যে প্রাকৃতিক দৃশ্য। সে প্রাকৃতিক ভাস্কর্য বাদ দিয়েও মীনাক্ষী টেম্পল, গোপুরম খুব অপূর্ব সুন্দর দেখতে। তো আমরা প্রাকৃতিক দৃশ্য যদি দেখতে চাই, শুধু কাশ্মীর দার্জিলিং আছে তা নয়, ভারতে বহু জায়গা আছে, কেরালা আছে, গোয়া আছে। সমুদ্র দেখতে থাইল্যান্ড ছুটছি, অথচ গোয়া আছে। থাইল্যান্ড তো তাও পাশে, সিঙ্গাপুর পাশে, কিন্তু আমরা ইংল্যান্ডে ছুটছি। তো অনেকে আমেরিকাও যাচ্ছে। সেখানে আপনার যে ব্যয়ের খরচের লেভেল এখানে থেকে 10 গুণ, 100 গুণ। এখানে যদি একটা বাড়ি ভাড়া 20,000 টাকা, 20,000 বেশি হচ্ছে, 10,000 টাকায় যে বাড়িটা আপনি পাবেন, আপনি ইউরোপ বা আমেরিকায় সে বাড়িটা দেখা যাবে যে 3 লাখ, মানে ইন্ডিয়ান টাকায় আপনি যখন সেটা পেমেন্ট করবেন ডলারে। এইভাবে আপনার রবীন্দ্রনাথ ঠাকুর একটা খুব, উনি অনেক জায়গায় বেরিয়েছেন, জমিদার পুত্র ঠিকই আছে, উনি লেখালেখি করেছেন, ওনার পয়সার অর্থের অভাব ছিল না। বাকি আর কোনো কবি সাহিত্যিক বিদেশ ভ্রমণ করেছেন আমি শুনিনি। তো আমরা ধরুন ইউরোপে আমরা বিখ্যাত যেগুলো পাই সেটা হচ্ছে যে নটরডাম ক্যাথেড্রাল, ভ্যাটিকান সিটি রোমের, কলোসিয়াম, এইসব, ভেনিসের সেন্ট মার্কস ব্যাসিলিকা, এইসব আছে।
তো আমি সেই এই যে এই বেড়ানো, আমি আমার যে ঘরের পাশে, যেটা রবীন্দ্রনাথ খুব ভালো কথা একটা বলেছিলেন এই যে ভ্রমণ নিয়ে, এই বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। তো এই আমরা সকালে উঠতে দেরি করি, সকালে উঠে একটু প্রকৃতির দিকে তাকাই না, আমাদের গ্রামে কখনো যায় না এর ধানের উপরে একটি সোনালী ধানের বা সবুজ যে ক্ষেত, তার যে বিউটি সেটা কোথায় পাবে না। এইখানে আমাদের যে শালমৌলের জঙ্গল আছে, সেই ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, আরও সব বহু জায়গা আছে। তো এখানে আমরা যদি আমরা দেশেই বেড়াই, তাহলে আমাদের টাকা দেশের জনগণই পাবে, আর বিদেশে গেলে বিদেশি মানুষ, বিদেশি সরকারকে টাকা দিতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে, ছুটি, প্লেন ধরার তাড়া, এগুলো যদিও আপনার ট্যুর এজেন্ট করে ঠিকই আছে, কিন্তু কি কেউ উজবেকিস্তান যাচ্ছে, কাজাখস্তান যাচ্ছে, অফার দিচ্ছে আমি 50,000 টাকারটা 5,000 করে দেবো, আপনার ইয়েতে অফার দিচ্ছে, এই যে আপনার আন্দামান নিকোবর, সমুদ্র দেখতে আমাদের দীঘার যে সৌন্দর্য, ঢেউ, হ্যাঁ একটু ঘোলা জল, তো গোয়াতে সেই ঘোলা জল নেই। আপনারা ভাবুন একটু, মধ্যবিত্ত উচ্চবিত্ত যারা, আমার দেশের যেটুকু দেখার, আমরা যে শিক্ষা নিই, রবীন্দ্রনাথ যে বলেছেন, সেইটুকুকে আমরা মান্যতা দেব না কেন? কবার যাই গ্রামে প্রাকৃতিক শোভা দেখতে? এই শহর, এই চাকরি, এর বাইরে বেড়ানো ক্ষেত্রে আমরা বিদেশ ভাবি, বা দেশের আনাচ কানাচ কোথাও দূর ভাবি, আমরা সামনে গুলো দেখি না। দিস ইজ এ স্ট্যাটাস শো, নাথিং এলস, নাথিং এলস। বিউটি আছে গ্রামে, মেঠো রাস্তা, মাঠ, নারকেল গাছ, বিভিন্ন সিজনে বিভিন্ন রকমের শস্য ক্ষেত্র, সর্ষের ক্ষেত দেখেছেন, গমের ক্ষেত, ধান ক্ষেত, তিল ক্ষেত, এগুলো আমরা দেখেছি। এর চেয়ে বড় কিছু সৌন্দর্য আর পৃথিবীতে নেই। ব্যাপারটা নিয়ে একটু ভাবুন। পয়সা তছনছ করার কোনো যৌক্তিকতা আছে কিনা ভাবুন। ঠিক আছে, একবার ভেবে দেখবেন। ধন্যবাদ।